স্বাগত জানাচ্ছি। খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। পোশাক খাতের জন্য জমি দেখতে ভারতে গুজরাটে গেছেন ব্যবসায়ীদের প্রতিনিধি দল। আগামী 6 মাসে সেখানে অবকাঠামো তৈরির কাজ শেষ হবে বলে আশাবাদী বিজিএমইএ। সবকিছু ঠিকভাবে করা গেলে ভারতে প্রতি বছর প্রায় $1 বিলিয়ন পোশাক রপ্তানি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আজ আমরা আলোচনা করব ভারতে পোশাক শিল্পে বিনিয়োগ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএমএর সাবেক সভাপতি টিপু মুন্সি, এবার সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকালে বিজিএমইএ নেতারা তার কাছে পণ্যের গুদাম ও বিতরণ কেন্দ্র স্থাপনের জন্য 50 একর জমি চান। তাতে ইতিবাচক সাড়া দেন মোদী। মোদীর সফরে কিছুদিন পরই গুজরাটে শিল্প প্লট ফাঁকা আছে বলে সে দেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়। তবে সেখানে গুদাম ও বিতরণ কেন্দ্রের পাশাপাশি তৈরি পোশাক কারখানা স্থাপনেরও শর্ত দেয় ভারত। এই শর্ত মেনে ভারত সরকারের আমন্ত্রণে জমি দেখতে গেছেন ব্যবসায়ীরা। হয়তো মাস 6 মধ্যে এটা একটা মানে প্র্যাকটিক্যাল একটা রূপ ধারণ করতে পারে এবং সেখানে জায়গাটা পেলে এবং কিভাবে জায়গাটা তারা দেবেন, কারণ আমরা তো জায়গাটা কিনে নেব না, জায়গাটা যেটা হবে জায়গাটা ওনারা হয়তো লিজে দেবেন। বেনাপোল বর্ডার থেকে ওরা মালটা রিলিজ করে নিয়ে যায়, কিন্তু পরবর্তীতে আমরা পেমেন্ট পাই না। এই জন্যই আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের মালিকরা যারা ওখানে ব্যবসা করতে চাইবে তাদের জন্য একটা ওয়্যারহাউস যদি আমরা করতে পারি। বিজিএমইএ বলছে সেখানে বিনিয়োগ পরিস্থিতি, মজুরির হার ও অবকাঠামো সুবিধা যাচাই করা হবে। পাশাপাশি ভারতের বিনিয়োগ বোর্ড ও রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন ব্যবসায়ীরা। ইন্ডিয়াতেও কিন্তু আপনার অনেক ব্র্যান্ডেড দোকান হয়েছে এবং তারা যদি সেই অর্ডারগুলি আমাদের এখানে দেন, দিয়ে ইন্ডিয়ান মার্কেট, চাইনিজ মার্কেট, আর গার্মেন্টস অর্ডারগুলি যদি এখান থেকে নেন, সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য আমি মনে করি ক্রেতাদের জন্যও বেনিফিট হবে এবং আমাদের জন্যও বেনিফিট হবে। জনসংখ্যার দিক দিয়া, তাদের বাইং ক্যাপাসিটির দিক দিয়া যদি আমরা ধরতে যাই, তাহলে কিন্তু এই 5 বিলিয়ন এক্সপোর্ট করাও ইন্ডিয়া খুব দ্রুততার সাথে কিন্তু সম্ভব। কারণ তারা ইন্টারেস্টেড হবে এই জন্য যে তারা ফেব্রিকটা আমাদের এখানে এক্সপোর্ট করতে পারবে এবং এখানে লিড টাইমটা খুব কম। ভারতে বিতরণ কেন্দ্র ও গুদাম স্থাপনের জন্য 200 কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে বিজিএমইএ। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব টিপু মুন্সি এবং জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব মুন্সি, আপনার কাছে জানতে চাচ্ছি যে এখানে আমাদের প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশি ব্যবসায়ীদের বলেছেন তাদেরকে বাংলাদেশি ব্যবসায়ীদেরকে অবশ্যই সেখানে কারখানা স্থাপন করতে হবে, অর্থাৎ এই যে বিনিয়োগ করতে হবে কারখানা খাতে। এই বিনিয়োগটা আসলে কীভাবে বিজিএমইএ করবেন? বিজিএমইএ একটা তো একটা অ্যাসোসিয়েশন যেখানে সকল বাংলাদেশের গার্মেন্টস মালিক তারা সদস্য। এটা মডালিটি কি হবে, কিভাবে আপনি করবেন? একটা আলাদা কোম্পানি হবে নাকি, এটাই জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি এটা একেবারেই প্রাথমিক পর্যায়ে, এখনো এমন কোনো সিদ্ধান্ত হয়নি যে এটা কিভাবে করা যায়। প্রথমে যে কথা বলা হয়েছিল যে আমরা যেটা চেয়েছিলাম জায়গা, যে আমাদের এমন একটা জায়গা দেওয়া হোক যেখানে আমরা ওয়্যার হাউস করব এবং আমরা আমাদের এখানে প্রোডাক্ট নিয়ে সেখানে রেখে সারা ভারতবর্ষের যেখানে যেখানে পাঠানো যায়, আছে ডিমান্ড, সেখানে আমরা পাঠাবো। এই চিন্তা থেকেই আমাদের সভাপতি আতিকুল ইসলাম সাহেব ভারতের প্রধানমন্ত্রী মহোদয়কে বলেছিলেন। কিন্তু পরবর্তী পর্যায়ে ওনারা সাথে সাথে সে জায়গা তারা দিতে চাইলো এবং তারপরে বলল যে আপনারা কেন ফ্যাক্টরিও করেন না এক্স্যাক্টলি। তো অ্যাজ ওয়েল ওয়্যার হাউসে দেওয়া হবে মাল রাখার জন্য, গুডস রাখার জন্য। এরপরে আমাদের লোকজন কিন্তু এই কথা বলার পরে তো আমাদের একটা গ্রুপ ওখানে গিয়েছিল, এফবিসিসিআই সভাপতি মতলুব সাহেবের নেতৃত্বে আমাদের গার্মেন্ট ট্রেডারি, তারা গতকালকেই ফিরেছে সব জায়গা দেখে। এবং সেখানে এখন যেটা কথা আসছে যে শুধুমাত্র ফ্যাক্টরি নয়, গার্মেন্ট ফ্যাক্টরি নয়, ওয়্যার হাউসও নয়, পাশাপাশি তারা ইয়ার্ন, কটন তো সুতো তৈরি করার জন্য, স্পিনিং মিল করার জন্য তারা বলছে তোমরা এটাও করতে পারো। যদি সুতা আমরা এখান থেকে কটন নিয়ে সুতা তৈরি করে তোমরা তোমাদের দেশেও পাঠাতে পারো। সেটাও কথা আসছে, একটু বড় পরিসরে আলাপ আলোচনা হয়েছে, আমাদের লোকজন দেখে এসছে। এখন যে প্রশ্নটা আপনি করেছেন যে এটা কিভাবে আমরা করব, সেই তো সেটা আগে আমরা সিদ্ধান্ত নেই আমরা কি করব। যদি শুধুমাত্র গার্মেন্ট ফ্যাক্টরি এবং ওয়্যার হাউস হয় তাহলে একটা অবস্থান হবে, যদি স্পিনিং মিল করতে হয় তার ইনভেস্টমেন্টটা একটা আসবে। তখন আমরা ইন্ডিভিজুয়াল করার চেয়ে আমরা যৌথভাবে করার চিন্তা করছি যে বিজিএমই একটা কনসোর্টিয়াম করলো, যারা যারা ইন্টারেস্টেড হলো, সেইটা এখনো আমাদের বসে ঠিক করে নিতে হবে, সেটাই চিন্তা করছেন। ধন্যবাদ জনাব টিপু মুন্সি। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে জানতে চাচ্ছি যে বিজিএমইএ আশা করছে যদি তারা ঠিকভাবে এখানে বিনিয়োগ করতে পারে, অন্তত বছরে $1 বিলিয়ন পণ্য ভারতেই
রপ্তানি করতে পারবে। আপনি কি মনে হয় এটার সাথে আশাবাদী, একমত কিনা, আপনার কি মনে হয়? ভারতে আমরা যে শুল্কমুক্ত সুবিধা পেয়েছি এটা তো প্রায় 5 বছর হয়ে গেছে। তো সেই সুবিধা পাওয়ার পরেও আমরা আসলে খুব একটা কাজে লাগাতে পারিনি। বিশেষত আমাদের ধারণা ছিল যে পোশাক শিল্পে আমাদের যে ধরনের সক্ষমতা রয়েছে, সারা বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় প্রধান রপ্তানিকারক হিসেবে আবির্ভূত হয়েছে। ভারতের বাজারে সেই অর্থে আমরা পাশাপাশি দেশ সত্ত্বেও রপ্তানি করতে পারিনি। তো মূল বোধহয় আকাঙ্ক্ষাটা ছিল যে একটা ওয়্যারহাউস হলে আমরা এই ধরনের ফ্যাসিলিটিটা করতে পারবো, যেখান থেকে ডিস্ট্রিবিউশন করা অনেক সহজ হবে এবং আমরা যেটাকে বলি যে মাইক্রো লেভেল অর্থাৎ ব্যক্তি পর্যায়ের যোগাযোগগুলো আরো উন্নত হবে। ফলে সেটা একটা সুবিধাজনক, কারণ দীর্ঘদিন ধরে আমরা ইউরোপীয় বাজারে এবং যুক্তরাষ্ট্রের বাজারে যেভাবে আমাদের একটা যোগাযোগ রয়েছে, ভারতের বাজারে কেন জানি সেটা নাই। এবং একই সাথে এক ধরনের আস্থার সংকট, আপনাদের যে রিপোর্টটা আছে সেখানেও দেখেন যে বিজেএম এর একজন বললেন যে ওনাদের এখান থেকে মাল ছাড় করে নিয়ে যেন আমরা অর্থ পাই না, এটা পেতে সমস্যা হয় আমাদের। সেটা ফলে একটা হয়েছে আস্থার লিলিপুর সংকট নামে আছে। একটা কোম্পানির সাথে বিজেএম এর একটা দীর্ঘদিনের একটা বিরোধ ছিল, একটা দীর্ঘদিনের সে পয়সা বিরোধ এখনো পাওয়া ছিল যায়। আর কি। সেইগুলো হয়তো উন্নত হবে। $1 বিলিয়ন ফিগারটা আমি ঠিক শিওর না, মানে এটা তো একটা এস্টিমেটের ব্যাপার, বাট একটা বড় বাজার আছে ভারতে এবং এই বাজার ভারত আরো বিশাল বড় market। হচ্ছে এবং এটাতে সম্ভাবনাময় বাজার, এটাতে কোনো সন্দেহ নেই। ফলে আমি একেবারে কংক্রিট 1 বিলিয়নের ফিগারে বলছি না, কিন্তু একটা ভালো রপ্তানি করা সম্ভব এটা আমি মনে করি। দ্বিতীয় বিষয়টা হলো যে এখন তো পুরো আলোচনাটা একটা ভিন্ন জায়গায় চলে এসেছে। আমার মনে হচ্ছে যে আপনারা এখানে 1-1.5 মাস আগে আমি প্রথম একবার আলোচনা করেছিলাম, Right. যখন মোদি সাহেব আসলেন এখানে সফর করলেন এবং এই প্রসঙ্গটা আসলো। তখন আমি বলেছিলাম যে কিছু জায়গায় এখনো পর্যন্ত কোনো আমরা সিদ্ধান্ত আসেনি যে বিজেএমই আসলে কিভাবে করবে, যে প্রশ্নটা দেব শুরু করলেন। যে কারণ যখনই আপনি একটা মানে কমপ্লেক্স একটা ফ্যাক্টরের ভিতরে তো আছেন, এটা তো একটা মালিকানার ভিতরে থাকতে হবে। এটা শেয়ার হোল্ডার কারা হবেন? বিজেএম এর সকল সদস্য হবেন নাকি কিছু সদস্য মিলে একটা কনসোর্টিয়াম করে একটা কোম্পানি করে ডাইরেক্টরশিপ শেয়ার হোল্ডিং করে করবেন? সেই বিষয়গুলো তো এখনো পরিষ্কার না। এবং অংশগ্রহণটাও তাহলে কিভাবে হবে? আপনি বিজেএমই একটা ওপেন সার্কুলার দিবে কিনা, এটা বিজেএমই তৈরি করবে। বাংলাদেশের যে নীতি জায়গায় যে বিষয়টা আলোচনার আছে সেটা হলো যে বাংলাদেশ থেকে তো বাইরে বিনিয়োগ করাটা খুব সহজ না। ফলে আপনি কিছু বিষয়কে মাথায় নিয়েই বাংলাদেশ সরকার অনুমতি দেন যে আপনি বাইরে কোনো দেশে আসলে ইনভেস্ট করতে পারবেন কিনা। এবং আমরা জানি যে ভারতেও দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন বিনিয়োগ চেয়েছে এবং করা কিছুটা কষ্টও হয়েছে। আমি জানি যে প্রাণ গ্রুপ দীর্ঘদিন কাজ করে তারপরে এটা অর্জন করে কিছু বিনিয়োগ করতে পেরেছে। এখন বিজেএমই এর যেই নতুন বিনিয়োগ প্রস্তাব ভারতের থেকে আসলো, এটা সম্পূর্ণ একটা নতুন দিক, কারণ একটা কারখানা করতে বলছেন এবং সেই কারখানা কিসের কারখানা হবে? এটা যদি উনি যেভাবে বললেন যে একটা স্পিনিং মিল হয়ে আমরা যদি সুতা বা কাপড় এখানে আনি বাংলাদেশে আবার রপ্তানি এক্সপোর্ট করার জন্য, সেটা এক ধরনের প্রস্তাব। আর একটা হলো যে ওখানে তৈরি পোশাক তৈরি মানে আপনি একেবারে ফ্যাক্টরি দিবেন, আরএমজি ফ্যাক্টরি দিবেন, সেটা আবার একটা ভিন্ন প্রস্তাব। ফলে সেদিকটা এখনো আমার মনে হয় বিবেচনার জায়গা আছে। যারা টিপু মানুষ, আপনি কতটা আশাবাদী? আপনারা যেভাবে বলছেন যে $1 বিলিয়ন পণ্য শুধুমাত্র ভারতেই রপ্তানি করা সম্ভব হবে, আপনি কতটা আশাবাদী? আমি সত্যি কথা বলতে কি, আমি মনে করি সম্ভব সেটা। আচ্ছা, $1 বিলিয়ন, তবে রাতারাতি তো নয়, এটা সময় নেবে। কেননা আমরা যে কথা আমাদের তৌফিক সাহেব বললেন যে একটা আস্থার অভাব রয়েছে আমাদের। পুরাতন অভিজ্ঞতা থেকে বলি, আমরা কিছু পাঠিয়েছিলাম, তাও আমাদের পেমেন্ট নিয়ে সবাই নয়, কোথাও কোথাও সমস্যা হয়েছে। এখন যেভাবে আমরা যেতে চাচ্ছি তাতে আমাদের হাতেই কন্ট্রোলটা আমরা রাখতে চাই, যে আমরা নিজেরাই ওখানে নিয়ে যাব, তারপরে আমরা ডিস্ট্রিবিউট করবো। সেই ক্ষেত্রে ওদের পেমেন্টের উপরে নির্ভরটা ওইরকম ভাবে আগের মতো নাও হতে পারে। তারপরেও বলছি যে এখনো কিন্তু পুরোপুরি ঠিক করা হয়নি কিভাবে যাব। আর একটা কথা বললেন আপনি, সেটা হলো যে আমরা কিভাবে যাব। তো এমন হতে পারে বিজেএমই যেটা একসাথে কনসোর্টিয়াম করে যাওয়া, পুরো বিজেএমইকে নিয়ে যাওয়া, অথবা বিজেএমই সব অর্গানাইজ করে দিলে ইন্ডিভিজুয়ালরা এক্সপোর্ট করতে শুরু করলো, সেটাও হতে পারে। আসলে একেবারেই প্রাথমিক পর্যায়ে বিভিন্ন আলোচনার সুবিধা অসুবিধা দেখতে হবে। তবে পজিটিভ দিকটা যেটা হচ্ছে যে সেখানে জমির অ্যাভেলেবিলিটি আছে। আমাদের লোক গতকালকেই ফিরেছে, তারা দেখে আসছে জমি। 50 একর আমরা চেয়েছিলাম, তারা 150 একরও দিতে রাজি আছে। আচ্ছা, আর যে জায়গাটা দেখে আসছে সেটা গুজরাটের পাশেই, কাছেই, গান্ধীনগর। ওখানে বড় বড় ইন্ডাস্ট্রি হচ্ছে, ন্যানোর এটা রয়েছে, ফোর্ডের রয়েছে, এবং আমাদের ওটা ওদের স্পেশাল এক্সপোর্ট জোন হিসাবে ওটা ওখানে আছে। ওদের সিনিয়র সরকারি কর্মকর্তার সাথে কথা বলে এসেছি,
লেবারও পাওয়ার সম্ভাবনা আছে যথেষ্ট, অনেকগুলো সুবিধাও রয়েছে, বিদ্যুৎ নিরবচ্ছিন্ন পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। গ্যাসের কিছুটা সমস্যা থাকলে পরেও সেটাও ওভারকাম করা যাবে প্রাথমিকভাবে, যেটা তারা দেখে। জনাব মুন্সি, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আপনার সাথে কথা বলবো। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুঝিলে। আমরা আজ কথা বলছি ভারতে পোশাক শিল্পের বিনিয়োগ নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএমের সাবেক সভাপতি টিপু মুন্সি এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। জনাব খান এবং জনাব মুন্সি, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব খান, আপনাকে জানতে চাচ্ছি যে বাংলাদেশি এন্টারপ্রেনার যখন এখানে ব্যবসা করতে যাচ্ছেন, তখন কি আপনার কি মনে হয় যে বাংলাদেশি পণ্য, গার্মেন্টস পণ্য সেখানে মার্কেট কম্পিটিটিভ হতে হলে যে ধরনের পরিস্থিতি দরকার ভারতীয় বাজারে সেটা আছে? আমি যদি বলি লেবার ওয়েজের কথা বলি, অন্যান্য ফ্যাক্টর যেমন গ্যাস, বিদ্যুতের কথা সব চিন্তা করি আমরা। না, সেটা হলো যে একটা হলো যে বাংলাদেশে এখান থেকে পণ্য তৈরি করে নিয়ে আপনি যাবেন কিনা, যেটা হলো ডিস্ট্রিবিউশনের জন্য, আর একটা আছে ওখানে যে তৈরি করে, আর একটা হলো ওখানে তৈরি করার জন্য। দুটোর কমপ্লিটলি ভিন্ন জিনিস। তা একটা হলো যে এখান থেকে যদি আমরা নিয়ে যেতে চাই, এটা তো কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের যে তৈরি পোশাক হয় এটার কোয়ালিটি খুব ভালো। আর যেটা একটা নতুন ডাইমেনশন, সেটা হলো বাংলাদেশ যেটা করে না কখনো, সেটা হলো যে নিজেরাই ডিস্ট্রিবিউট করা এবং মার্কেটিং করা, মার্কেটের এক্সপ্লোরেশন গুলো, এটা বাংলাদেশ করে না। ইউজুয়ালি বাংলাদেশ বায়ারদের কাছে দেয় এবং সেখানকার দোকানে সেল হয়। এই এক্সপার্টিসটা আমাদের নেই, এটা এখনো পুরোপুরি নেই। আমি বলবো যে কিছুটা হয়তো আছে, কিন্তু এটা এখনো অতখানি ম্যাচিউর পর্যায়ে না যতখানি ম্যাচিউর পর্যায়ে আমাদের তৈরি পোশাকের জায়গায় আছে। দ্বিতীয় বিষয়টা হলো যে তৈরি পোশাক যদি আমরা তৈরি করি ওখানে, বা ওখানে যদি কাপড় তৈরি করি, সেইটার যে এন্টারপ্রেনারশিপের এক্সপার্টাইজটা, সেটা তো বাংলাদেশের এন্টারপ্রেনারদের আছে, এটাতে কোনো সন্দেহ নেই। তবে এটাও তাদের জন্য কিছুটা নতুন হবে, ইন সেন্স হলো যে বাংলাদেশ তো বাংলাদেশে এই ধরনের ইটাই বেশি করেছে, বাইরে খুব একটা ফ্যাক্টরি তো নাই বাংলাদেশ। তো সেই অর্থে সেটা একটা নতুন হবে, একটা নতুন জায়গায় গিয়ে আপনাকে সেখানকার লেবার কন্ট্রোল করা, সেখানকার যে বিজনেস এনভায়রনমেন্টের ভিতরে অ্যাডজাস্ট করে কম্পিটিশনের ভিতরে থেকে করা, সেটা একটা হবে। ফলে ওইটা হবে একটা নতুন চ্যালেঞ্জ আছে। ফলে এখন তো দ্বিতীয় একটি দিক উন্মোচন হয়েছে। একই সাথে বাংলাদেশ যেমন ভারতের কাছ থেকে বিনিয়োগ চেয়েছে, ভারত একটা স্পেশাল ইকোনমিক জোনই চেয়েছে যে আমরা আমাদেরকে একটা দেওয়া হোক, এবং সেটার ব্যাপারেও কথাবার্তা হয়ে গেছে এবং বেশ অগ্রগতিও হয়েছে। তেমনি একইভাবে বাংলাদেশও বিনিয়োগ হচ্ছে। ফলে পারস্পরিক সম্পর্কের দিক থেকে এটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো যে বাংলাদেশ নীতিগতভাবে এখন বাংলাদেশের যে এন্টারপ্রেনার আছে, তো বিশেষত তৈরি পোশাকের যে এন্টারপ্রেনার আছে, তাদেরকে বিভিন্ন দেশে দিবেন কিনা। এবং ভারতে যদি আপনি তৈরি পোশাক করতে চান এখন, তারপরে যদি বিজিএমইএ থেকে আরো কিছু উদ্যোক্তা আসেন যে আমরা আফ্রিকায় বা ক্যারিবিয়ানে এই ধরনের গার্মেন্টস করব, যাতে আমরা যুক্তরাষ্ট্রের বাজার সুবিধাটা পেতে পারি। ওখানে তো এগোয়ার ভিতরে, ক্যারিবের ভিতরে তারা তো শুল্কমুক্ত সুবিধা পায়, যেটা বাংলাদেশ পাচ্ছে না। তাহলে তখন বাংলাদেশের নীতিগত সিদ্ধান্ত কি হবে? কারণ আপনাকে এটা কিন্তু একটা বিগ পিকচারটা আমরা যদি না দেখি, তাহলে আমরা একটা কনফাইন্ড হয়ে একটা সংকীর্ণ জায়গায় দেখার এখনো কিন্তু অবকাশ নেই। একটা পরিস্থিতি বদলে গেছে। ফলে নীতিগত পর্যায়েও আমার মনে হয় আরো আলাপ আলোচনা করবার দরকার আছে, এবং উদ্যোক্তাদের ভিতরে বোধহয় একটা আলাপ আলোচনা হবে যে তারাও এটাতে ঢোকবার জন্য প্রস্তুত আছেন কিনা। জনাব মুন্সি, আপনার কি মনে হয় উদ্যোক্তা হিসাবে আমরা প্রস্তুত কিনা, এবং ভারতীয় বাজারে আমাদের পণ্য যদি ওখানে সেখানে আমরা তৈরি করি, সেখানে আমরা আসলে কম্পিটিটিভ হবো কিনা? আমি খুবই আশাবাদী যে আমরা ওখানে তৈরি করেও কম্পিটিটিভ হব, এবং আমাদের এখান থেকে পাঠিয়েও আমরা কম্পিটিটিভ হব, আমরা পারবো। একটা সমস্যার কথা যেটা বললেন সেটা রয়েছে, আমাদের দেশ থেকে তো ক্যাপিটাল বাইর করা বেরোনোর সরকার ব্যবস্থা দেখবেন, সেটার একটা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যে আমরা যদি চিনতে চাই সরকারি চ্যানেলে সেটা ব্যবস্থা করতে হবে। এটা বাইলেটারাল হতে পারে, অথবা বিশেষ, যেমন যে কথা বললেন তৌফিক সাহেব, আমাদের একটা গ্রুপ কিন্তু ইথিওপিয়াতে গিয়েছিল। ইথিওপিয়াও ভীষণ রকম ওপেন মাইন্ড নিয়েই তারা আমাদের লোককে, ইভেন আমাদের যে টিম কমিটি একটা গ্রুপ গিয়েছে, ওদের মন্ত্রী লেভেলের লোকজনও এয়ারপোর্টে এসে নিয়ে গিয়ে তারা দেখিয়েছে, একদম তারা খুলে দিয়েছে বিভিন্ন সেক্টরে। গার্মেন্টও সেটা একটা হতে পারে। আর গার্মেন্টের অভিজ্ঞতা আমাদের বাইরে খুব বেশি না থাকলে পরেও 2-4টা করে ফ্যাক্টরি বাংলাদেশের মালিকরা বাইরে করেছে, ভিয়েতনামে করেছে, ইসে করেছে, কেনিয়াতে করেছে। কেনিয়াতে একটা ফ্যাক্টরি করা হয়েছিল, সেটা বন্ধ হয়ে গেছে। সেখানে আমাদের যারা বাংলাদেশের পার্টনার তারা করেছিল ওখানে।
আমরা টু সাম এক্সটেন্ট সেখানে গিয়েছিলাম, আমাদের লোকজনও পাঠিয়েছিলাম এক্সপার্ট। তো সেটা সম্ভব, তবে সব পক্ষকে এগিয়ে আসতে হবে, সেইটাই হলো বড় কথা। আর আমরা ভারতের ব্যাপারে যেটা বললো যে ওয়েজ, এগুলো আমাদের নিজেদের হিসাব নিকাশ করে দেখতে হবে। স্যালারি যেটা দেখেছি তাতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আর যদি রেগুলেশনস সেখানে কতখানি কমপ্লায়েন্স মানতে হবে সেটা সেই সব তো রয়েইছে দেশের মধ্যে, সেই সব কমপ্লায়েন্স মেনেই কাজ করতে হবে। ল্যান্ডের যে দাম তা সত্যিকার অর্থেই খুবই উৎসাহব্যঞ্জক। বিদ্যুতের কি প্রাইস হবে সেটা এখন আমরা জানি না, সবকিছু হিসাব নিকাশ করেই যেতে হবে। তবে আমি আশাবাদী আচ্ছা আচ্ছা, আমরা ওখানে ভালো করতে পারবো। ধন্যবাদ। জনাব খান, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি বলছেন বিগ পিকচার, বৃহৎ প্রেক্ষাপটের কথা বলছিলেন। বাংলাদেশের এন্টারপ্রেনার যদি এখানে সাকসেসফুল হয় ভারতীয় বাজারে, তাহলে তাদের দ্বার উন্মুক্ত হবে অন্য দেশে, যেখান থেকে তারা পৃথিবীর অন্য দেশ থেকে ইউএস মার্কেটে ডিউটি ফ্রি এক্সপোর্ট করতে পারবে। সেই বিগ পিকচারকে দেখে যদি আমরা আপনার দ্বার তো উন্মোচিত আছেই, জি আছে। বিষয় হলো যে আমরা দেশের ভিতর থেকে এখনো নীতিগত সিদ্ধান্ত নেইনি। আমরা যেটা আগে ধারণা করছিলাম, যেটা বলছেন যে আপনার মূলত যে 200 কোটি টাকার যে বিনিয়োগটা লাগবে, এটা আসলে বিজিএমইএ, যেটা আগের বার আমরা আলোচনায় শুনেছিলাম যে বিজিএমইএ পরিকল্পনা করছিল যে এক্সপোর্টের যে অংশটা তারা ওই যে বিদেশি মুদ্রায় রাখতে পারেন, সেটার থেকে নিয়েই আসলে এটা করা সম্ভব। ফলে আলাদা করে খুব একটা এই যে ক্যাপিটাল বাইরে নেওয়ার বিষয়টা থাকবে না। কিন্তু আপনি যদি ফ্যাক্টরি এস্টাবলিশ করেন, এবং যেটা উনি বলছেন যে আরো বৃহৎ পরিসরে বিনিয়োগের কথা আলোচনা হচ্ছে, সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের যে সরকারিভাবে যে অনুমতি নিয়ে বিনিয়োগ করবার যে অন্যান্য চ্যানেলগুলো আছে, সেগুলোর ভিতরে আপনার ঢুকতে হবে। ফলে দুটো এখন একটা আমি বলছি যে একটা আলোচনার একটা সম্ভাবনার দ্বার আছে, উদ্যোক্তাদের উৎসাহ আছে, এবং উদ্যোক্তারা, আমার মনে হয় যে উনিও যেমন আশাবাদী, আমিও আশাবাদী যে বাংলাদেশের উদ্যোক্তারা এখন ম্যাচিউর করেছেন, তারা সফলতা অনেক ক্ষেত্রেই পাবেন। যদিও তাদের মিশ্র অভিজ্ঞতা আছে, কোথাও কোথাও তারা বাইরে ইনভেস্ট করে আবার ফেরত চলে আসতে হয়েছে, কিন্তু সেই সম্ভাবনা একটা নতুন আলোচনার ক্ষেত্র তৈরি করতে হবে বলে আমার মনে হচ্ছে যে এটা খুব জরুরি দরকার আর কি, যেন বিষয়গুলো খুব স্বচ্ছভাবে হয়। জনাব মুন্সি, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম। জনাব খান বলছিলেন যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা আমাদের যারা উদ্যোক্তা আছেন তাদের সেই এক্সপার্টিসটা অতটা নেই, কারণ আমরা সাধারণত এখান থেকে দেই হোলসেলে, একজন বায়ার কিনে নিয়ে যাচ্ছেন। ভারতীয় বাজারে যখন আমি হোলসেলে ব্যবসা করতে যাব, আমি যখন ডিস্ট্রিবিউশন সেন্টারে করব, তখন সেটা আমি আসলে কীভাবে দৌড় গড়ায় পৌঁছাবো মানুষের, সেটা আসলে একটু নতুন হলে পরেও আমি মনে করি যে বাংলাদেশের ব্যবসায়ীরা কিন্তু এই ব্যাপারে খুব অসুবিধা হবে না তাদের, তার কারণ তারা যথেষ্ট লড়াকু মানসিকতা। অবশ্যই রিসেন্টলি আমরা যা লক্ষ্য করি সেটা দেখবো আমরা যে ইভেন আমেরিকাতে, ইউএসএতেও তারা কিছু কিছু বায়ারগুলো তারা কিন্তু চাচ্ছে যে তোমরা তোমাদের গুডস নিজেরা ক্লিয়ার করে আমাদের দুয়ারে পৌঁছে দেবে, এবং আফটার 30 days, আফটার 60 days, আফটার 90 days তোমরা পেমেন্ট পাবে। মানে ডিউটি পে করে, যেটা বলে হয় যে ল্যান্ডের ডিউটি পেইড, আমরা নিজেরা সেটা ক্লিয়ার করব, আমরা ডিউটি পে করব এবং তাদের দুয়ারে পৌঁছে দিয়ে আসবো। এটা যেটা ভারতের ক্ষেত্রে, সেটা এর চেয়ে আরেকটু বেশি হয়তো হবে যে আমাদের ডিস্ট্রিবিউশনটা করতে হবে। আরেকটা কথা আলোচনার প্রথমে শুনছিলাম, আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট বলছিল যে পৃথিবীর নাম করা স্টোরগুলোও তো ওখানে করছে, যেমন মার্কস স্পেন্সার থেকে শুরু করে সব বড় স্টোরগুলোই ভারতের বিভিন্ন জায়গায় করছে। তা আমরা তো সেই সব স্টোরেও পাঠাচ্ছি, এমনকি তাদের সাথে কমিউনিকেট করেও কিন্তু আমরা যদি বলে যে তোমরা ভারতের এই মার্কেট এই সব স্টোরগুলোতেও আমরা পাঠাবো, তোমরা ওখান থেকে ডেলিভারি দাও, যেটা আমেরিকাতে পাঠাচ্ছি, যেটা ইউরোপে পাঠাচ্ছি, সেটা তাদের স্টোরগুলোতে তো আমরা দিতে পারি। আর ভারতে বিক্রির ব্যাপারে 1 বিলিয়নের কথা যেটা বলা হয়েছে, ভারতে প্রায় 20-21 কোটি মানুষ আছে যাদের ক্রয় ক্ষমতা ইউরোপিয়ান মানুষের সমান, বিশাল একটা বাজার। তো সেই মার্কেটটাও যদি আমরা ধরতে পারি, তো $1 বিলিয়ন কিন্তু আমাদের জন্য খুব বড় সমস্যা হবে না। হয়তো ইনিশিয়ালি একটু সময় লাগবে, কিন্তু আমি খুবই আশাবাদী এটা আমাদের জন্য সম্ভব হবে। আচ্ছা জনাব খান, আমাদের হাতে সময় খুবই কম, আপনার কি মনে হয় যে কি এই মুহূর্তে আমাদের আসলে প্রায়োরিটাইজেশন করতে হবে, কোন জিনিসটাকে গুরুত্ব দিতে হবে যদি আমরা ভারতীয় বাজারে ভালোভাবে প্রবেশ করতে চাই? বড় যেটা বলছিলাম যে আমরা এখন হলো যে বিজিএমই এর প্রস্তুতিটা সবচেয়ে জরুরি দরকার, তাদেরকে আগে নিজেদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি চান, এবং সেটা সরকারি পর্যায়ে একটা স্বচ্ছভাবে আলোচনার ভিতরে ঢুকতে হবে। এটার দুটোই, বিনিয়োগের যে সম্ভাবনা সেটাও মাথায় রাখা, এবং সার্বিকভাবে সামষ্টিক অর্থনীতির জন্য এটার গুরুত্ব কতখানি সেটাকেও মাথায় রাখা। ফলে আমরা বাইরের যে আহ্বানগুলো আছে, যে সম্ভাবনাগুলো আছে, সেগুলোতেও আমরা কাজে লাগাতে চাই, একই সাথে দেশের সার্বিক যেই উন্নয়নের ভাবনাগুলো সেগুলোকেও মাথায় রাখতে চাই। জনাব খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব মুন্সি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।